আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গতকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বহু প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি জাতির জন্য একটি অত্যন্ত আনন্দের সংবাদ। ফলে স্বাভাবিকভাবেই মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক, প্রিন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই শিরোনামটি হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। এর পাশাপাশি একটি ফান শিরোনাম নিয়েও আলোচনা হচ্ছে। সেই ফান শিরোনামটি হলো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার প্রদত্ত পদত্যাগপত্র কার্যকর হলো। আমি কেন এভাবে বলছি, কারণ পদত্যাগের যে অভিনব নাটক আমরা দেখলাম, বাংলাদেশের ইতিহাস ঘাটলে সম্ভবত এই ধরনের আর উদাহরণ পাওয়া যাবে না। এবং এটি অত্যন্ত স্থিরভাবেই বলা যায় যে এটি একটি খারাপ নজির সৃষ্টি হলো। তারা পদত্যাগ করলেন বুধবার, পদত্যাগপত্র কার্যকর হবে তফসিল ঘোষণার পরে, এমনটি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। আমি তার পিছনে একটু বলি। বুধবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একজন আলোচিত উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি তার মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন ডাকলেন। সাংবাদিকরা স্বাভাবিকভাবে প্রেডিক্ট করেছিলেন তিনি হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবেন, যেটি তার পূর্ব ঘোষণা ছিল। সে কারণে তিনি হয়তো পদত্যাগের ঘোষণা দিবেন। একই সঙ্গে মাহফুজ আলম, তিনিও একজন উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনিও এই সরকারে আছেন, তিনিও নির্বাচন করবেন এরকম তথ্য আমরা আগে থেকেই জানি। ফলে তিনিও পদত্যাগ করবেন এরকম একটি আলোচনা বেশ কিছুদিন ধরেই ছিল। এই বুধবারে আয়োজিত সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার মন্ত্রণালয়ের নানা কৃতকর্মের ফিরিস্তি তুলে ধরলেও পদত্যাগ সম্পর্কে নিজে কিছু বলেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন তার পদত্যাগ সম্পর্কিত বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হবে। তারা বুধবার অপরাহ্নে প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র দাখিল করেছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই দিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তফসিল ঘোষণার সময় থেকে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে। এটি অত্যন্ত অভিনব এবং এটি ক্ষমতায় টিকে থাকা অথবা ক্ষমতা আঁকড়ে থাকার শেষ সেকেন্ড পর্যন্ত এক ধরনের অপকৌশলের অংশ হিসেবে বিবেচনা করলে সেটিকে বাহুল্য বা অন্যায় বলার কোনো সুযোগ নেই। কারণ পদত্যাগপত্র তো সাথে সাথেই কার্যকর না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনে অংশগ্রহণ করবেন বিধায় সরকারের যে দলনিরপেক্ষ চরিত্র সেটি বজায় রাখার স্বার্থে তারা পদত্যাগ করেছেন। সেটি তো পদত্যাগপত্র দেওয়ার মুহূর্ত থেকেই কার্যকর হওয়ার কথা। তার জন্য তফসিল ঘোষণাকে কেন শর্ত হিসেবে সামনে আনা হলো? সে কারণেই এভাবে আবার প্রশ্ন উঠল যে যদি কোনো কারণে তফসিল পিছিয়ে যায়, যদি কোনো কারণে নির্বাচন পিছিয়ে যায়, তাহলে কি ওই পদত্যাগ পত্র যেটি তারা দিয়েছেন সেটি অকার্যকর থেকে তারা উপদেষ্টা হিসাবে পরবর্তী তফসিল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করবেন? এমনটি হয় না এমনটি হওয়া উচিত? এই যে তাদের অনির্দিষ্টকাল দায়িত্ব পালন করার সুযোগ রাখা, এটিও তো নৈতিকতার বিচারে সঠিক কিনা সে প্রশ্ন তো আমরা করতেই পারি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে যে কথাটি বলা হলো এটি একটি খারাপ নজির তৈরি করলো। এবং কোনো কারণে যদি নির্বাচন ঘোষিত তফসিলে না হয় তাহলে কি হবে, এমনটিও তো প্রশ্ন আসতে পারে। অনেকে আবার মজা করে এমন প্রশ্ন করছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি হয়তো ভাষণটি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট ব্যাপীও দিতে পারেন, যদিও তিনি 10 মিনিটে তার ভাষণ কমপ্লিট করেছেন। তাহলে কি সন্ধ্যা 6টায় তিনি যখন ভাষণ শুরু করবেন তখন পদত্যাগপত্র কার্যকর হবে, নাকি তিনি যখন ভাষণ শেষ করবেন সেটি যদি 30 মিনিট পরে হয় তখন কার্যকর হবে? এই যে মজা, এই মজার মধ্যে আনন্দ নাই, এই মজার মধ্যে কিন্তু এক ধরনের রুষ্টতা এবং কটাক্ষ আছে। কেন এই নজিরটি তৈরি করলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এটি আমরা বুঝতে অক্ষম। তবে আমরা কতগুলো প্রশ্ন তুলতেই পারি। সেটি হলো, যখন থেকে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হলো এবং এনসিপি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা উপস্থিত হলো, তখনই এনসিপির সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির
এই দলনিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করা কতটুকু নৈতিক, এই প্রশ্ন উঠতেই পারে। আবার আমরা এমনও জানি যে নানা সময় এই দুই ছাত্র উপদেষ্টা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাদেরকে পদত্যাগের পরামর্শ দিচ্ছিলেন তাদের কলিগরা, যারা উপদেষ্টা হিসাবে আসীন আছেন, কিন্তু তারা এটি আমলে নেননি। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসের একটা রিপোর্ট, সেখানে সেপ্টেম্বর মাসে প্রধান উপদেষ্টা এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেটিও তারা আমলে নেননি। তাহলে যে কথাটি আমরা বললাম যে শেষ সেকেন্ড পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার এই যে উদগ্র বাসনা, সেটি তারা কার্যকর করতে চাইলেন বা অলরেডি তারা সেটিই করেছেন। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী সেই ছাত্র নেতারা, তরুণ বন্ধুরা যে উদাহরণ তৈরি করলেন, তারা কি বৈষম্য সৃষ্টি করলেন না? তারা নিজেরা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থাকলেন, এই ক্ষমতাকে পুরোপুরি তারা তাদের নির্বাচনের স্বার্থে ব্যবহার করেছেন, এমন কথা বলা তো অসঙ্গত হবে না। কারণ মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের তেমন কোনো অভিযোগ না উঠলেও তিনি অস্থিরতায় ভোগেন, মানসিক অস্থিরতা আছে, সেরকম নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। যেমন ফেসবুকে পোস্ট দিয়ে সেটি পরে সংশোধন করা, ফেসবুকে পোস্ট দিয়ে সেটি কয়েক ঘন্টা পর প্রত্যাহার করে নেওয়া, নানা ধরনের তাত্ত্বিক আলোচনার সামনে আনা যেগুলোর কোনো ধারাবাহিকতা তিনি রক্ষা করতে পারেননি। এই ধরনের এক ধরনের মনস্তাত্ত্বিক আলোচনা থাকলেও তিনি দুর্নীতির অভিযোগ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হননি। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এই অভিযোগ ছিল অত্যন্ত চড়া আকারে। মুরাদনগরে তিনি এত বেশি বরাদ্দ দিলেন তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেটি অনেক পিছিয়ে পড়া জেলার তুলনায় 20-25 গুণ বেশি এক উপজেলায়। তার পিতার আচরণ নিয়ে অভিযোগ উঠেছে, তিনি নির্বাচনী মুরাদনগরে করবেন বলে সেখানে বিশেষ সুবিধা তিনি বরাদ্দ দিচ্ছেন মানুষকে প্রভাবিত করার জন্য, এটি ক্ষমতার অপব্যবহার এবং বৈষম্য সৃষ্টি। পরবর্তীতে তিনি ঢাকা 10-এ ভোটার হলেন, সেখানেও তিনি ক্ষমতার ব্যবহার করেছেন, সেটিও তো বৈষম্য সৃষ্টি হতে পারে। এই দুই উপদেষ্টা বিএনপির পক্ষ থেকে নির্বাচন করতে পারেন এমন একটি কথাও মাঝে উঠেছিল, কারণ এনসিপির সঙ্গেও তাদের একটি টানাপোড়েনের কথা শোনা যায়। বিশেষ করে মাহফুজ আলমের দিক থেকে এরকম শোনা যাচ্ছিল তার পরামর্শ এনসিপি গ্রহণ করছে না। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে একটা টানাপোড়েন ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত পছন্দের, তাদের অনেককে গত 1 নভেম্বর যে জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন করা হলো, সেই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থককে রাখা হয়নি। সেই সমর্থকরা আবার গত বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তারা আবার একটি দোয়ার অনুষ্ঠান করলেন। এ কারণেই এরকম একটি আলোচনা খুব হালে পানি পেয়েছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয় বিএনপি থেকে ইলেকশন করছেন, অথবা তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করে অন্য কোনো ফর্মে ইলেকশন করতে চান। এমনটি যথেষ্ট যুক্তিপূর্ণ ছিল আলোচনা। কিন্তু এনসিপির সঙ্গে একটা আলোচনা বিএনপির ছিল, যার কারণে বিএনপি যখন প্রাথমিক তালিকা ঘোষণা করে, তখন এনসিপির ডাকসাইটের নেতারা যেখানে যেখানে নির্বাচন করতে পারেন সেই আসনগুলোতে বিএনপি প্রার্থী ঘোষণা দেয়নি। কিন্তু সম্প্রতি ঢাকা 10, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করতে পারেন, সেখানে তাদের পুরনো প্রার্থী রবিউল আলমকে তারা অলরেডি মনোনয়ন দিয়েছেন। লক্ষ্মীপুর 1-এ যেখানে মাহফুজ আলমের ইলেকশন করার কথা, সেখানে তাদের পুরনো পার্টনার এলডিপির এক সময়ের নেতা শাহাদাত হোসেন সেলিম, তিনি তার এলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে ইতিমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন এবং সেই যোগদান অনুষ্ঠানেই লক্ষ্মীপুর 1 আসনে বিএনপির পক্ষ থেকে তার মনোনয়ন নিশ্চিত করে দেওয়া হয়েছে। ফলে মাহফুজ আলমের সাথেও বিএনপির যে সমঝোতা হচ্ছে না, এমনটি আপাতত ধরে নেওয়া যায়। তবে ওই যে একটা অনৈতিক কথা সমাজে প্রচলিত আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র প্রত্যাহার, এর আগ পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই দুই ছাত্র প্রতিনিধি কিভাবে নির্বাচন করছেন, তারা বিএনপির সঙ্গে কোনোভাবে সমঝোতা করে নির্বাচন করছেন কিনা, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন কিনা। মাহফুজ আলমের কথা কোথাও শোনা যায়নি, তবে গণ অধিকার পরিষদে যুক্ত হতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমনটিও শোনা গেছে। আবার তারা স্বতন্ত্র ইলেকশন করতেই পারেন। যে ফরম্যাটেই তারা ইলেকশন করুন না কেন, তাদের এই শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও 24 ঘন্টার বেশি সময় উপদেষ্টা হিসাবে বহাল থাকা,
পদে বহাল থাকা এটি নৈতিকতার বিচারে এক ধরনের অসঙ্গত আচরণ। এটি যেমন এই অভিযোগটি তাদের বিরুদ্ধে যেমন উঠবে ক্ষমতার এই অপব্যবহার, অসংলগ্নতা, তেমনি সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও এই অভিযোগের দায় থেকে মুক্তি পাবেন না। এটি সুস্পষ্ট বৈষম্য সৃষ্টি। এরা পদত্যাগ করবেন এই প্রেক্ষিতে একটা আলোচনা ছিল যে এই উপদেষ্টা পরিষদে তাদের পরিবর্তে কারা আসছেন। ডিসেম্বর মাসের ২ তারিখে প্রথম আলো একটি নিউজ করেছিল সরকারে থাকবেন নাকি ভোটে নামবেন, মাহফুজ সিদ্ধান্তহীন, কোন দিকে যাবেন আসিফ। এখানে তারা যেভাবে বলছিলেন যে এই মন্ত্রণালয় দুটির দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো উপদেষ্টা নিয়োগের ব্যাপারে সরকার আগ্রহী নন, কারণ এই শেষ মুহূর্তে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়াটা সঙ্গত হবে না। এক্ষেত্রে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নাম শোনা গেছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিতে পারেন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন সৈয়দা রেজানা হাসান। কিন্তু প্রথম আলোর নিউজেই আমরা এমনটি জেনেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ে সংগঠিত নানা অনিয়ম এবং দুর্নীতি, এ কারণে যারা বিদ্যমান উপদেষ্টা তারা কেউই এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে এ কারণে রাজি ছিলেন না যে এই অনিয়ম এবং দুর্নীতির দায় তার ঘাড়ে আসে কিনা। পরবর্তীতে আমরা জানি আদিলুর রহমানকে সরকার বুঝিয়ে শুনে রাজি করাতে সক্ষম হয়, তিনি হয়তো স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন। সৈয়দা রেজানা হাসান তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন, কিংবা ইতিমধ্যে নিযুক্ত সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজও তথ্য উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন, এমনটি শোনা যায়। এই আলোচনাটা এই কারণে তুললাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কতটা বিতর্কিত আচরণ করে গেছেন সেটি বোঝানোর জন্যই আমি আলোচনাটি তুললাম। এদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অবশ্য খুব জোরে সোরে মাঝে মিডিয়ায় বলেছিলেন সরকারের উপদেষ্টা পদে বহাল আছেন এমন আরো অনেকে নাকি নির্বাচন করবেন। তার এই তথ্য যদি সঠিক নাই আর তার নিজের নির্বাচন করা এবং সেক্ষেত্রে উপদেষ্টা হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্বে বহাল থাকাকে হালাল করার জন্য তিনি যে এই কথাটি বলেছেন সেটি প্রমাণিত হয়েছে পরবর্তীতে উপদেষ্টা পরিষদের আর একজন গুরুত্বপূর্ণ সদস্য যিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ফাউজুল কবির খান। তিনি প্রথম আলোতে একটা রিপোর্টের ভিত্তিতে সাক্ষাৎকারে তিনি বলেছেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনে অংশ নিলে সেটা যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও স্বার্থের সংঘাত তৈরি করে, এটি তিনি মিন করে তিনি বললেন নানাভাবে এলাকাবাসী তাকে অনুরোধ করলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এক্ষেত্রে তিনি কয়েকটি কারণের কথা বলেছেন। তিনি ১ নম্বর কারণ বলেছেন যারা রাজনীতি করেন তাদের লক্ষ্য থাকে সংসদ সদস্য হওয়া, এই জন্য তারা ত্যাগ স্বীকার করেন সারা জীবন। আমার কোনো দলীয় রাজনীতিতে সংস্পর্শ ছিল না, রাজনীতিবিদদের বঞ্চিত করে আমি হঠাৎ উড়ে এসে জুড়ে বসতে চাই না, তাই আমি নির্দলীয় মানুষ হিসেবেই বাকি জীবনটা কাটাতে চাই, উপদেষ্টা হিসেবে আমার নিরপেক্ষতার শপথে আবদ্ধ। এই একই কথা তো আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের ক্ষেত্রেও প্রযোজ্য, তারা তো নিরপেক্ষতার শপথ গ্রহণ করেছেন, সেই নিরপেক্ষতার শপথ তো তারা ভঙ্গ করে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্বে থাকলেন, ফলে এই অভিযোগটা উঠবে। ২ নম্বর কারণ হিসেবে ফাউজুল করিম খান যেমন বলছিলেন আমাকে অনুরোধ করা হচ্ছে কারণ উপদেষ্টা হিসেবে আমি সন্দীপের জন্য কিছু কাজ করেছি, কিন্তু এখানে একটা স্বার্থের সংঘাত আছে, আমি সরকারি দায়িত্ব পালন করে ব্যক্তিগত সুবিধা নিতে পারি না। তাহলে প্রশ্ন উঠতে পারে উপদেষ্টা ফাউজুল করিম খান যে অনুধাবন করেছেন এবং তিনি নিরপেক্ষতার শপথ এবং স্বার্থের সংঘাতের যে কথা বলেছেন সেটি বাকি ২ উপদেষ্টার ক্ষেত্রে প্রযোজ্য না হওয়াটা নৈতিকতার বিচারে নিশ্চয়ই অসঙ্গত এবং অন্যায়। তো মাহফুজ আলম এবং এই যে আসিফ মাহমুদ তারা উপদেষ্টা হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে তাদের পদত্যাগ নিয়ে যে অভিনব নাটকীয়তা তৈরি হলো এবং সঙ্গে সরকারও অংশীদার হলেন, কারণ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন এই তথ্য দেন যে তফসিল ঘোষণা পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন, এটি প্রধান উপদেষ্টার ঘাড়েও এই দায়িত্ব যায়। এই ধরনের সুবিধা দিয়ে তাদের উত্তরোত্তর অগ্রিম সাফল্য কামনা করে তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে প্রধান উপদেষ্টা তাদেরকে কি তাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের তুলনায় আরো অধিকতর সরকারি পৃষ্ঠপোষকতায় অ্যাটেনশন দিয়ে এক ধরনের বৈষম্য সৃষ্টি করলেন, এমন প্রশ্ন সামনে আসলে কি উত্তর দেবেন?
আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গড়ে ওঠা গণ অভ্যুত্থান, আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি, নতুন রাষ্ট্র কাঠামোর কথা শুনেছি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংস্কারের কথা খুব বেশি শুনেছি। তাহলে কি নতুন বন্দোবস্তের উদাহরণ ছাত্রদের এই প্রতিনিধি, যারা গণ আন্দোলনে ব্যাপক ভূমিকা পালনের জন্য আলোচিত ছিলেন, সেই দুইজন প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্তের পূর্ণ সুবিধা গ্রহণ করলেন অনৈতিকভাবে। এই প্রশ্নগুলোর জবাব কিভাবে দেবেন? আমরা কি সেই তিমিরেই থেকে গেলাম? আমরা সেই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, পুরনো বন্দোবস্তের পেচপেচে কাদা মধ্যে পা ডুবিয়ে সেখানেই যদি অতিরিক্ত নড়াচড়ার মধ্যেই আমরা থাকি, তাহলে তো আমাদের পা আরো বেশি কাদার মধ্যে ডুবতেই থাকবে। খুবই হতাশাজনক, খুবই অত্যন্ত ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ তৈরি হলো না এই নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে। এই ধরনের অভিযোগ উত্থাপিত হলে যারা অভিযোগ উত্থাপনকারী, তাদেরকে দোষ দেওয়ার কিছু নাই, বরঞ্চ দোষের ভাগিদার হলেন অন্তর্বর্তীকালীন সরকার, মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।